স্বাগত জানাচ্ছি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন খদরগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব দেশের বর্তমানে বিনিয়োগের সম্ভব খাত এবং তার বর্তমান অবস্থা নিয়ে, এছাড়াও অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় বাংলাদেশের গাড়ির বাজার। আর এ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশের রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী। স্বাগত আপনাকে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব বাংলাদেশের বাজার নিয়ে একটি প্রতিবেদন। প্রাইভেট কার বা ব্যক্তি মালিকানায় ছোট গাড়ি এখন আর বিলাসিতা নয়। মধ্যবিত্তের গাড়ির চাহিদাও সাম্প্রতিক সময়ে বেড়েছে অনেক। এক তথ্য অনুযায়ী দেশে বছরে 40,000 গাড়ির চাহিদা রয়েছে। দেশীয় উৎপাদন না থাকায় এই চাহিদা মেটাতে গাড়ি আমদানি হচ্ছে প্রধানত জাপান এবং প্রতিবেশী দেশ ভারত থেকে। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা কিনে নিচ্ছেন এইসব গাড়ি। আমাদের গাড়িগুলোর লো প্রাইস হলেও তার কোয়ালিটি অনেক ভালো, যার জন্য মানুষ যারা ইন্ট্রোডিউসিং লেভেলে গাড়ি কিনতে আগ্রহী, যারা গাড়ির খুবই এসেনশিয়াল একটা পণ্য, এখন তো গাড়ি আর বিলাসিতা নেই, তো সেই হিসাবে মানুষ আমাদেরটাকেই খুব প্রায়োরিটি বেসিসে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। জাপানি নতুন টয়োটা, নিশান এবং মিৎসুবিশির পাশাপাশি আমেরিকান ফোর্ড, জার্মানির BMW এখন ঢাকার রাস্তায় দেখা যায়। এর সাথে ভারতীয় সুজুকি এবং টাটার তৈরি গাড়িও এখন ক্রেতাদের আকর্ষণ করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রিকন্ডিশন জাপানি গাড়ির আমদানি বেশ খানিকটা কমে গেছে। এজন্য শুল্ক বৈষম্যকে মূল কারণ হিসেবে দেখছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকেরা। একটা পিকআপে আমাদের যেখানে 5 লক্ষ 6 লক্ষ টাকা শুল্ক হয়, সেখানে 6 লক্ষ টাকায় ভারতীয় একটা এই টাটা এইচ গাড়ি কিনতে পাওয়া যায় এবং সে রাজস্ব দিচ্ছে মাত্র 1,58,000 টাকা। আর আমরা একটা 5 বছরের পুরনো পিকআপে ট্যাক্স দিচ্ছি 6 লক্ষ টাকা। গাড়ির বিষয়ে সরকারের একটি দীর্ঘমেয়াদী নীতিমালার প্রয়োজন বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা তখন প্রতিবেদনটা দেখলাম, এটা মূলত বাংলাদেশের গাড়ির বাজার নিয়ে। প্রথমে আলোচনার শুরুতে আমি একটা খুব জনপ্রিয় প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গাড়ি কি বিলাসী পণ্য নাকি প্রয়োজনীয় পণ্য? নট এট অল, গাড়ি বিলাসী পণ্য নয়, গাড়ি তো এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনি দেখুন, একজন মধ্যবিত্ত পিতা তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য, নিরাপদে পাঠানোর জন্য তার কোনো বাহন নেই, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এটা একটা সভ্য দেশে এটা মানে কল্পনাই করা যায় না। তো সেই কারণে একটা মানুষ অনেক কষ্ট করে ব্যাংক ঋণের মাধ্যমে অনেক সঞ্চিত টাকা, বাচ্চাদের জমানো টাকা, জন্মদিনের টাকা সব মিলিয়ে একটা ডাউন পেমেন্ট তৈরি করে, সেইটা দিয়ে একটা গাড়ি কেনে। সেটা কি করে বলবো বিলাসিতা? আপনি বলুন। আমরা যেটা দেখি যে গাড়ির বাজারে যেটা হয় যে প্রতি বছরই গাড়ির দাম বাড়ছে, তারপরে মানুষ কিনছে। এবং আমরা একটু প্রতি বছর বাজেটের আগে একটা প্রবণতা দেখা যায় যে অনেক সময় দেখা যায় শোরুমে গাড়ি পাওয়া যায় না, বলা হচ্ছে গাড়ি নাই, বা যারা ক্রেতা তারাও বলছেন যে এই সময় বাজারের দাম বোধহয় বেড়ে যাবে, এই জন্য হয়তো গাড়ি বিক্রি করা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে, বিশেষত দীর্ঘায়নে শুল্কায়নের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি সরকার করে থাকে, সে বিষয়ে কি আপনার কোনো মতামত আছে? সুন্দর কথা বলছেন আপনি। হ্যাঁ, এটা এই প্রবণতাটা গত 2 বছর আগে ছিল, যে বাজেটকে সামনে রেখে গাড়ির একটা মজুদ, এবং খবর আপনারাই প্রচার করেছেন অনেক গাড়ি আসছে বাজেটকে সামনে রেখে, কিন্তু গত 2 বছর গাড়ির কিন্তু শুল্ক বাড়েনি, একটি টাকাও বাড়েনি, গত বাজেটও না, এই বাজেটও না। কিন্তু তারপরেও গাড়ির শুল্ক বেড়েছে প্রায় 6 লক্ষ টাকা একটা মিডল ক্লাস একটা করলা গাড়িতে। তো এইটার কারণটা হচ্ছে বৈদেশিক মুদ্রার দাম বেড়েছে একে, তো তারপরে আবার এই মুদ্রাটা আবার মার খাচ্ছে ইয়েনের কাছে, সবকিছু মিলে অ্যাসেসিবল ভ্যালু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে শুল্ক একই থাকা সত্ত্বেও কিন্তু বাংলা টাকায় আমাদের টাকার মূল্য বেশি হয়ে যাওয়ার কারণে এটার উপরেই শুল্ক দিতে হচ্ছে 5-6 লক্ষ টাকা। এই কারণে গাড়ির দামটা বেড়েছে। তো এইটা মানে এটা অন্যান্য দেশে কিন্তু এটাকে সমন্বয় করে ফেলে, যেমন পাকিস্তানে কিন্তু তারা একটা নির্ধারণ করে যে কি আমরা এত টাকা, একটা 6 লাখ টাকা আমরা গাড়িতে শুল্ক নিব, কিন্তু বৈদেশিক মুদ্রার কারণে এটা 6 লাখ 7 লাখ, তারা কিন্তু মাঝখানে এটাকে সমন্বয় করে ফেলছে। আমাদের এখানে সমন্বয় করা হচ্ছে না। এটা ধরেন একটা গাড়ির দাম 7 লাখ 8 লাখ টাকা ছিল শুল্ক, সেটা 11 লাখে চলে গেছে, কিন্তু ওই 11 লাখের নিচে। কিন্তু সরকার কিন্তু আলটিমেটলি বিরাট একটা লস করছে। আচ্ছা, কিভাবে লস করছে? ওদের কিন্তু রাজস্ব কমে যাচ্ছে। তো আমরা ধরে নিলাম সরকার মনে করলো আমার রাজস্ব দরকার নেই, আমার গাড়ি কম আসছে, গাড়ি কিন্তু কম আসছে না। তো আপনি যেটা বলছেন
এই গাড়ি নতুন গাড়ি বা অন্যান্য নিম্নমানের গাড়িটাও এই চাহিদাটা পূরণ করছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, বরং লুস্কানি হচ্ছে। এই কথাটা আমি পরে বলবো, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই যে বছর বছর এটা করা, এইটা ঠিক না। যেমন আমরা আমদানি পলিসি আগে 5 বছর মেয়াদি হতো, এখন 3 বছর মেয়াদি হয়। আমার মনে হয় ক্রেতারা কিন্তু অন্ধকারে থাকে, ক্রেতাদেরকে অন্ধকারে রাখা ঠিক না। এটা 3 বছর মেয়াদিও যদি করা যায়, যে হ্যাঁ আমরা 3 বছর এটা করব, মানুষ একটা মাইন্ড সেট করতে পারবে যে এই গাড়ির এই মূল্য বাড়ছে না, এই মূল্য আছে। তো এটা বছর বছর একটা ত্রাস সৃষ্টি। এই কিছুদিন পরেই দেখেন, এই ডিসেম্বর আসলে, নভেম্বর ডিসেম্বর আসলে আগামী বছর বাজেটের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। এই বাজেটের মধ্যেই থাকতে হয় সারা বছর। তো এটা আমার মনে হয় আপনার প্রস্তাবটা যথাযথ, যে এটা একটু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে নেওয়া উচিত। গাড়ি যেহেতু আমরা প্রায় বলে থাকি যে গাড়ি এখন মধ্যবিত্তের নাগালের বাইরে, যদিও মধ্যবিত্ত কারা এটা অনেকটা রিলেটিভ, তারপরেও আমরা যে অর্থে মধ্যবিত্ত বুঝি বা তাদের নাগালের মধ্যে আয়ত্তে রাখতে চাইলে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আমরা রাখতে চাই গাড়ি, তাহলে আপনি কি বলেন? আপনি একজন ইম্পোর্টার, আপনি আপনার পুরাতন গাড়ি, ইউজড কার ইম্পোর্ট করে থাকেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনার পরামর্শ কি হতে পারে? না, আমি মধ্যবিত্ত, আপনি ঠিকই বলেছেন, মধ্যবিত্ত এক একজনের দৃষ্টিতে এক এক রকম। একজন 1000 কোটি টাকার মালিককে যদি বলা হয় যে মধ্যবিত্ত কারা, উনি হয়তো বলবেন কোটিপতিকে মধ্যবিত্ত। আবার একজন কোটিপতিকে জিজ্ঞাসা করা হলে মধ্যবিত্ত কারা, উনি কয়েক লাখপতিকে মধ্যবিত্ত বলবেন। সেটা এক একজনের আঙ্গিক এক এক রকম। কিন্তু মূলত মধ্যবিত্ত, আমি সেই অর্থে বলবো মধ্যবিত্ত এক কথায় যদি বলতে হয়, এই যে খেটে খাওয়া মানুষ, যে চাকরি করে সমাজে ভদ্রভাবে বসবাস করে, শিক্ষিত লোক, তার বাচ্চাকে স্কুলে পড়াতে হবে, সরকারি একটা চাকরিতে দিবে, ইনাকে আমি মধ্যবিত্ত বলবো। কিন্তু ইনি উনার এই সমাজে সুন্দরভাবে বসবাসের জন্য উনার মেয়েকে বা উনারা এই যে তথাকথিত যে বাসগুলো আছে, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলাতে ওঠার মতো পরিবেশ নাই। সেই কারণে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবস্থা খুবই দুর্বল, একেবারে নেই। আমি নেই শব্দটা যদি আমি বলছি, কেউ যদি আমার এই কথা প্রতিবাদ করতে চান, আসুন আমি ওনার সামনে দাঁড়াতে চাই। নেই মানে আমি সেই অর্থে বলবো, একটা এয়ার কন্ডিশন পাবলিক ট্রান্সপোর্ট, এটা একটার পিছনে একটা থাকা উচিত। তাহলে আপনার গাড়ি রাস্তায় নামবে কম, গাড়ি দেখবেনই না, কমে যাবে, 10% 20% চলে আসবে গাড়ি। কারণ আমি নিজেই আমি একা কেন রাস্তায় গাড়িটা নিয়ে বেরোবো? আমি তো একা, পৃথিবীর কোথাও একা কেউ নিয়ে বেরোয় না। আপনি দেখবেন গাড়িতে অনেক লোক, একটা প্রাইভেট গাড়ি যদি হয় লোক বেশি, কিন্তু একা হলে তারা আপনার পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে নিচ্ছে, ট্রেন নিয়ে নিচ্ছে, বাস নিয়ে নিচ্ছে, র্যাপিড ট্রান্সপোর্ট নিয়ে নিচ্ছে, সাবওয়েতে চলে যাচ্ছে। তো আমাদের দেশে ধরে নিলাম সাবওয়ে নাই, কিন্তু বাসটা তো অ্যাটলিস্ট এটা সরকারের কোনো ব্যয় লাগবে না, 1 টাকা খরচ করতে হবে না। শুনলে অবাক হবেন আপনি, সরকারের 1 টাকা ব্যয় করতে হবে না, ব্যয় করার লোক আছে। সরকারের শুধু 2 লাইনের একটা এসআরও লাগবে। এই এসআরওটা করতে গিয়ে যিনি করতে যান, তিনি আগে দেখেন যে এটা কার প্রস্তাব, তাহলে উনার কি লাভ, দেশের কি লাভ, ওটা উনি আগে বুঝেন না। উনি বুঝেন যিনি প্রস্তাব দিচ্ছেন ওনার কি লাভ। এই কথা চিন্তা করতে করতে দেশের কিন্তু রসাতলে চলে যাচ্ছে। ওনারা যদি এই চিন্তাটা করতেন যে ওনার প্রস্তাবটা আগে দেখি, এটা কি জনগণের কল্যাণে আসবে, দেশের কল্যাণে আসবে। সবাই তো সবসময় খারাপ আর স্বার্থের প্রস্তাব দেয় না। আচ্ছা ধরে নিলেন স্বার্থের প্রস্তাবই হলো, আমার প্রস্তাবটা আমার কোনো উপকারে আসলো, দেশের কি উপকারে আসে কিনা সেটাও তো দেখা দরকার, রাষ্ট্রের কোনো উপকারে আসে কিনা সেটাও তো দেখা দরকার। সেই ক্ষেত্রে এটা করা উচিত আমি মনে করি। ঠিক আছে, আমরা একটু ফিরে আসবো। এই মুহূর্তে আমরা ফোনে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন এজি অটোমোবাইলের ফোর্ড ডিলারশিপের সিনিয়র ম্যানেজার রাশেদ হোসেন। জনাব রাশেদ, বর্তমানে দেশে কোন ধরনের গাড়ি বেশি বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শককে, আসসালামু আলাইকুম মান্নান স্যারকে, আপনাকে সালাম জানাম। আমি অত্যন্ত দুঃখিত যে আমি নিজে পার্সোনালি আসতে পারিনি, অফিসের কাজে আটকে পড়ে যাওয়াতে। আপনার প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে বাংলাদেশে কোনটা পপুলার। আমি ব্র্যান্ড নিউ সেগমেন্টে আছি অনেক বছর ধরে। ব্র্যান্ড নিউ সেগমেন্টে আছি, আমি দেখতে পাচ্ছি যে এখনো কন্ডিশন ভেহিকেল জাপানের থেকে যেগুলো আসছে, মোস্ট পপুলার ভেহিকেল এখনো ওই জাপানের থেকে রিকন, টয়োটা ভেহিকেলসই বলবো যে এখনো মোস্ট পপুলার বাংলাদেশে। কিন্তু হ্যাঁ, ব্র্যান্ড নিউ সেগমেন্টের একটা ছোট্ট একটা পার্সেন্টেজ আছে, একটা নিশ সেগমেন্ট আছে যারা ব্র্যান্ড নিউ ভেহিকেলস চায়,
যেটার উপরে ওয়ারেন্টি থাকে, সার্ভিস, এই যে ফ্রি সার্ভিস থাকে, কিছু অ্যাডেড বেনিফিট থাকে, ওয়ার্কশপে স্পেয়ার পার্টস ইনশিওর করে যারা, তো ওদের একটা 20% 22% একটা নিশ সেগমেন্ট আছে যারা ব্র্যান্ড নিউ গাড়ি নেয়। ব্র্যান্ড নিউ সেগমেন্টে ডেফিনেটলি যে মেজর প্লেয়ার টয়োটা, নাভানা আছে, মিৎসুবিশি আছে, র্যাংসের, ফোর্ড আছে, জি অটোমোবাইলসের। আমি বলবো এই তিনটা ব্র্যান্ডই, আর নিসান ডেফিনেটলি নিসান আছে, এই চারটা ব্র্যান্ড ব্র্যান্ড নিউ সেগমেন্টে দখল করে আছে। মেজর একটা অংশ সুজুকি, উত্তরা মোটরসের সুজুকি আছে, কিন্তু স্টিল এই মুহূর্তে বলতে পারি যে স্টিল টয়োটা মানে বাংলাদেশ মার্কেটকে বেশ কভার করে রাখছে রিকন ভেহিকলস। জনাব রাশেদ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কোন ধরনের গাড়ি বেশি কিনছেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ মার্কেটে মধ্যবিত্ত স্যারের সাথে আমি এগ্রি করি যে মধ্যবিত্ত ডিপেন্ড করে যে এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম, কিন্তু তবুও বলা যেতে পারে যে একটা তো আমরা ইকোনমিক্স টার্মে আমরা একটা মধ্যবিত্ত ধরি, অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক দ্য গুড থিং ইজ মিডল ইনকাম গ্রুপটা এটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। ইনকাম এই মিডল ইনকাম গ্রুপের সেগমেন্টটা খুব বড় হচ্ছে, এটার জন্য গাড়ির চাহিদাও বাড়ছে। আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্ট স্পেশালি মনোরেল, স্কাই ট্রেন এগুলো না থাকাতে মানুষ প্রিফার করে যে গাড়ি একটা থাকলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখন বেশ কিছু লোকই ব্র্যান্ড নিউর দিকে ঝুঁকছে। ব্র্যান্ড নিউ সেগমেন্টটা যে আমি যেটা তখন বললাম, যদি আফটার সেলস ভালো রাখে, যদি রিটেল ভ্যালু ভালো থাকে গাড়ির, যদি গাড়ির ওভারঅল সার্ভিসিংটা ভালো থাকে, ফিচার্স যদি ভালো থাকে। ধন্যবাদ জনাব রাশেদ। আমরা শুনছিলাম রাশেদের কথা, রাশেদ সাহেবের সাথে আলোচনা। আমরা মূল আলোচনা ফিরে আসার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি পর আবার ফিরে আসবো। ধন্যবাদ। স্বাগত আরও একবার খাদুরগঞ্জ টেক পথে ছিলেন। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম, আমাদের আলোচনা ছিল আমাদের রাশেদ আহমেদের সাথে কথা বলছিলাম। এখন আমরা চলে যাবো চট্টগ্রামে, সেখানে উপস্থিত আছেন এসএ অ্যাভিনিউ মোটরস ব্যবস্থাপনা পরিচালক বোরহানুদ্দিন আহমেদ চৌধুরী। বোরহান, আগে দেখা যেত চট্টগ্রামে যেগুলো গাড়ি আমদানি হতো অধিকাংশই হতো চট্টগ্রাম বন্দর দিয়ে, এখন কিছু কিছু হচ্ছে মংলা বন্দর দিয়েও। এতে ব্যবসার সার্বিক কি প্রভাব পড়ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আপনারা জানেন চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, গাড়ির আমদানিকারক, ক্রেতা বিক্রেতা সবাই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। চট্টগ্রাম বন্দরে বর্তমানে যে গাড়ি রাখা আছে এতে ধারণ ক্ষমতার অর্ধেকেরও বেশি ব্যবহার হচ্ছে না। আমি মনে করি মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরে একই ভাড়া প্রযোজ্য হলে চট্টগ্রাম বন্দরের ব্যবহার অনেক বৃদ্ধি পাবে এবং গাড়ি ব্যবসায়ীরা, চট্টগ্রামের ব্যবসায়ী সহ সারা দেশের ব্যবসায়ীরা ব্যবসা অনেক সহজ হবে। বর্তমানে মংলা বন্দর থেকে গাড়ি নিয়ে আসা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। তাছাড়াও চট্টগ্রাম বন্দরের ব্যবহার বৃদ্ধি পেলে গাড়ির ক্রেতারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে গাড়ি ক্রয় করতে পারবেন। মংলা বন্দরে গিয়ে গাড়ি দেখে আসা এবং মংলা বন্দর থেকে গাড়ি নিয়ে আসা ঝুঁকিপূর্ণ বিদায় বর্তমানে অনেক গাড়ি ব্যবসা বন্ধই করে দিয়েছেন। এই পর্যায়ে আমি মনে করি উভয় বন্দরের ভাড়া বা বন্দরের চার্জ বৈষম্যমূলক না রেখে সমান করা হলে উভয় বন্দরের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা বৈষম্যবিহীনভাবে ব্যবসা করার সুযোগ পাবেন। চট্টগ্রামে এই মুহূর্তে সার্বিক গাড়ি ব্যবসার কি অবস্থা? মূলত গাড়ি ব্যবসা চট্টগ্রামকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। দীর্ঘদিন 2 যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম গাড়ি ব্যবসার প্রাণ কেন্দ্র ছিল। বর্তমানে চট্টগ্রামে গাড়ি ব্যবসা একেবারেই ঝিমিয়ে পড়েছে। আমার ব্যক্তিগত ধারণা, আমি যতটুকু মাঠ পর্যায়ে দেখেছি, গাড়ির বিক্রি 60%-এরও বেশি কমে গেছে। অধিকাংশ শোরুম গাড়ি বিক্রি
করতেই পারছে না এবং বেশিরভাগ আমদানিকারক গাড়ির ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসায় চলে গেছে। তো এই পর্যায়ে আমি মনে করি গাড়ির শুল্ক কাঠামোর ব্যাপক পরিবর্তন দরকার এবং যে গাড়ি ক্রয়ের যে ক্ষমতা জনগণের মধ্যে ওই ক্ষমতা বৃদ্ধি করা দরকার। এখন যে দেখা যাচ্ছে গাড়ি ক্রয় করতে গেলে গাড়ির ঋণের জন্য শতকরা 30%-এর বেশি লোন পাওয়া যাচ্ছে না। গাড়ির মূল্য যদি 20 লাখ টাকা হয় সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাত্র 7 থেকে 8 লাখ টাকা, যে কারণে গাড়ির ক্রেতারা গাড়ি কিনতে পারছেন না। আমি মনে করি এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন দরকার। কমপক্ষে শতকরা 70% অর্থাৎ 70% লোন পাওয়া গেলে গাড়ি ক্রয় বৃদ্ধি পাবে এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করছি। বুরহান সাহেব, আমি জানতে চাচ্ছি যে এখন আগে তো একরকম গাড়ি ব্যবসা হতো, এখন দুই রকম গাড়ি ব্যবসা কি আপনার মনে হচ্ছে না যে কিছু কিছু ব্যবসায়ী বিভিন্ন রকম সুবিধায় গাড়ি নিয়ে আসছেন, দীর্ঘদিন ফেলে রাখছেন এবং ওনাদের কিন্তু বিক্রিটা কম না, ওনারা ঠিকই বিক্রি করছেন, কিন্তু আপনি যে বললেন যে প্রায় 40% লোক এই ট্রেড থেকে চলে গেছেন, ওনারাও তো গাড়ি বিক্রি করতে পারছেন না, তো ওই সেলটা কোথায় যাচ্ছে? আপনি কি মনে করছেন এটা কি করা দরকার? মনে করি এতে কিছু প্রশাসনিক সংস্কার দরকার। আমি মনে করি আমাদের যে বারবিড অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের একটা গঠনমূলক কার্যক্রম এবং নিবিড় পর্যবেক্ষণ দরকার এবং আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের কাছে কিছু সুপারিশ দেওয়া দরকার, যাতে ব্যবসায়ীরা মূল ব্যবসায় ফিরে আসতে পারে এবং প্রকৃত ব্যবসায়ীরা যেন ব্যবসায় দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেন, এই ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি। আমি এটাই মনে করছি এই মুহূর্তে। ধন্যবাদ জনাব বোরহান চৌধুরী। আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম স্টুডিওতে উপস্থিত বোরহানের সাথে। আমরা আর একটা প্রশ্ন আমি যেটা আপনাকে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখন গাড়ির সাথে পরিবেশের কথা অনেকটা চলে আসে সামনে। আপনি ইম্পোর্টেড যে আপনারা যে ভেহিকল যে ইম্পোর্ট করছেন সেটা হচ্ছে ইউজড ভেহিকল, রিকন্ডিশন ভেহিকল। সো যখন আমরা পরিবেশের কথা বলছি যে সেক্ষেত্রে ফুয়েল এফিসিয়েন্সি বা পরিবেশের প্রতি কতটুকু নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি আমরা ইউজড গাড়ি বা ব্যবহৃত গাড়ি আমদানি করে থাকি? জানি না আপনি কি ধারণা পোষণ করে এই প্রশ্নটা আমাকে করছেন। আপনি বলছেন যে পুরনো গাড়ি আনি, হয়তো আপনি মনে মনে চিন্তা করছেন পুরনো গাড়ি হলে তো দূষণ স্বাভাবিক পুরনোটা বেশি করে, এই ধারণা পোষণ করেই হয়তো প্রশ্নটা করেছেন। আপনি খোলাখুলি আমাকে বলতে পারতেন, আমি প্রস্তুত এ ব্যাপারে কথা বলার জন্য। তো আমি এই কথাটাই জানাতে চাই। আমরা মূলত জাপান থেকে গাড়িটা আনি পুরনো, এই গাড়িটা তৈরি করা হয় জাপানিদের ব্যবহারের জন্য। দুই, তৃতীয়ত হলো জাপান এতই সচেতন যে তারা তাদের এনভায়রনমেন্টের দিক দিয়ে তারা এতই সচেতন যে এই গাড়িটা যাতে যতদিন বেঁচে থাকবে ততদিন দূষণ না করে সেরকম টেকনোলজি দিয়ে তৈরি তাদেরটা। তারা আবার এক্সপোর্ট করছে কিন্তু জাপান থেকে, কিন্তু আমাদের মতো দেশে যে নতুন গাড়ি এক্সপোর্ট হচ্ছে সেইখানে সেই জিনিসটা নাই, নতুন গাড়িতে নাই। আপনি তো নতুন তথ্য আমি আপনাকে বলছি, এই কথাটা বলছি আজকে লাইভ অনুষ্ঠানে। আমি ক্ষমা চেয়ে বলে নিচ্ছি যে প্রাসঙ্গিক চলে আসছে আপনার প্রশ্নে, এই জন্য আমি বলছি আমার নতুন গাড়ি ব্যবসায়ী ভাইরা যাতে কোনো কষ্ট না পান। আমাদের সময় খুব কম, সংক্ষেপে যেতে হবে। সেটা হলো নতুন গাড়ির যদি প্যারামিটার মাপা হয় আর একটা রিকন্ডিশন গাড়ি প্যারামিটার মাপা হয় দূষণের মাত্রা, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড, CO, সেইটা সরকারের আছে 4 মাত্রা নির্ধারিত, কিন্তু নতুন গাড়ি একটা রাস্তা মাপলে আমি দেখেছি 6-7 পর্যন্ত পেয়েছি, 7-8 দিনের পুরনো নতুন গাড়ি। আর একটা রিকন্ডিশন গাড়ি 10 বছরের পুরনো মেপে পেয়েছি 0.5। তো আপনি দূষণের কথাই যখন বললেন, হ্যাঁ আমি বলবো সরকারকে এই দৃষ্টিটা রাখা উচিত যে লং টার্মে আমরা যাতে এই দূষণের থেকে বাঁচতে পারি। অদূর ভবিষ্যতে যেভাবে নতুন নামছে এতে করে কিন্তু আমাদের বিরাট একটা ধন্যবাদ জনাব চৌধুরী, আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান। আজকের আবারও দেখা হবে খাদিমগঞ্জ থেকে মতিঝিলে।